অতিরিক্ত ২,০০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। পরিষদের ১৩৫ সিদ্ধান্তের ৯২টি বাস্তবায়নের দাবি। কমিশনের সঙ্গে আলোচনা ছাড়া এনআইডি স্থানান্তর করবে না সরকার, বললেন সিইসি। প্রয়োজনীয়তার বিষয় লিখিতভাবে জানাবে ইসি। মানি লন্ডারিং মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান কারাগারে, তারেক মামুনের আপিলের রায় ৬ মার্চ। এবং প্রয়োজনে সংবিধান সংশোধন হবে, বিয়োজন নয়, বলছে বিএনপি। নেতা নয়, নীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। পিএসসির মাধ্যমে অতিরিক্ত ২,০০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে গৃহীত ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন, এই সময় নতুন উপদেষ্টার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন শফিকুল আলম। প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে, কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। সর্বস্তরে চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকার আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসাবে আমরা আরো ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া। পরিবেশ উপদেষ্টা বলেন, বর্তমানে ২ দেশ থেকে এলএনজি আমদানি করা হয়, সেখানে নতুন করে যুক্ত হচ্ছে সৌদি কোম্পানি আরামকো। বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে, সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। এ যাবৎ উপদেষ্টা পরিষদে ১৩৫টি সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে এর মধ্যে ৯২টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি। বাস্তবায়নের হার হচ্ছে ৬৮.16, যেটা বেশ ভালো একটা হার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সেটা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনেই থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা না করে ইসি থেকে এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না বলেও আশা ব্যক্ত করেন সিইসি। বলেন, কেন ইসিতে এনআইডি রাখা দরকার সে ব্যাপারে সরকারকে লিখিতভাবে জানাবে কমিশন। আমার থাকা তো অবশ্যই থাকা উচিত, এটা তো আমি প্রথম কথা বলেছি যে ওই সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকেই বলেছি, এটা তো আমাদের তো থাকা উচিত। আমাদের তো ভোটার রেজিস্ট্রেশন বাই ভোটার, তো এটা থাকা তো উচিত এবং আমরা এই বক্তব্যটা দিয়ে যাচ্ছি। মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম এই আদেশ দেন। এর আগে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব জানান, আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১৩৩ কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার করেছেন মর্মে প্রমাণ পেয়েছে সিআইডি। ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় ১৩৩ কোটি টাকার উপরে হবে
অর্থ দেশের বাইরে পাচার করেছেন। সরকারের যে নীতিমালা রয়েছে, নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় 15টি গরু দেশে আমদানি করেছেন। ট্রেডিং আইনে মামলা রুজু করা হয়েছে। মানি লন্ডারিং মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর করে কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় 6 মার্চ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন। অন্যদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী 30 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2013 সালের নভেম্বরে অর্থ পাচার মামলায় খালাস দিয়েছিলেন তৎকালীন বিচারক মোতাহার হোসেন। তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিতে জোর করা হলেও তিনি ছিলেন অটল। এমনকি সেই রায়ের পর দেশ ছাড়তে হয়েছিল বিচারক মোতাহার হোসেনকে। পরে হাইকোর্টে এসে তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়ে যায়, আর সাজা বহাল থাকে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান, তবে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানি শেষ হয়, 6 মার্চ সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। 2009 সালে যে মানি লন্ডারিং এর মামলাটা হয়েছিল, সেই মামলাটাতে জনাব তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্ট থেকে। তার তৎপরবর্তীতে দুদক এটার ভিত্তিতে অ্যাপিল করে, অ্যাপিলের পরে ওনাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টেন্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনারা দিন ধার্য করেছেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 13 বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় 30 এপ্রিল। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আইন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, আমরা আশা করছি আমানুল্লাহ আমান ন্যায় বিচার পাবে। এছাড়া 1971 সালে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ করে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আপিল বিভাগকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুম কমিশন অব ইনকোয়ারিতে এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্য থেকে প্রায় 1000টির প্রাথমিক যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, গত 2.5 বছরে ভারতে আটক 1067 জনের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। প্রত্যেকের ফাইল আছে এবং আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম কয়জনকে পাইলাম না। সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান আর শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, এজন্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা জরুরি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মঙ্গলবার সকাল 8টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল দলটি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, তার দলের প্রথম লক্ষ্য তৃণমূলে কার্যক্রম বিস্তৃত করা। ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি
সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আর দলের সদস্য সচিব আখতার হোসেন সহ দলের অন্য নেতারা দেশের মানুষের সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন। সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ। পরে রায়েরবাজার বৌদ্ধভূমিতে 24-এর অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। তরুণদের রাজনৈতিক দল এনসিপির কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরায় আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেন, দেশের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে, কিন্তু বিয়োজন নয়। জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংবিধান মেনে চলার উপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তারা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। এ সময় সেকেন্ড রিপাবলিকের ঘোষণা, নতুন সংবিধান প্রণয়ন সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠে। এ নিয়ে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিরও ভাবনা আছে। দলটির সিনিয়র নেতাদের মতে, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জরুরি। জনগণ কিন্তু এখন ভাবতে শুরু করছে যে আমরা কি ভোট দিতে পারবো। এখন কিন্তু আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাদের নির্বাচনী সংস্কারগুলি করা। হাসিনা মানবাধিকার লঙ্ঘন একের পর এক করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, দমন পীড়ন করেছে। যেই দলই সরকারে থাকুক না কেন, সেই সংবিধানকে মেনে চলার মতো ইন্টেনশন বা অভিপ্রায় থাকতে হবে। সংবিধান পুনর্লিখনের চেয়ে সংবিধান সংশোধন করা এবং যা আছে সেটা মেনে চলাটা বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দল আসার বিষয়টি ইতিবাচক। সংশোধনের বিষয়ে বিএনপি একমত হলেও বিয়োজনের ক্ষেত্রে নয়। যারা ক্ষমতা গিয়েছে অবৈধভাবে, তারা আইন মান্য করে নেই, এই বলে দেশের জনগণের জীবনে অভিশাপ দেখা দিয়েছে। সুতরাং সেকেন্ড রিপাবলিক না থাকার কারণে এটি ঘটেছে বলে আমি মনে করি না। এই যে শেখ হাসিনার যে দুঃশাসন, এটি তো সংবিধানের কারণে হয়নি। তারা তো সংবিধানের দোষ নাই এতে। এই যে মানি লন্ডারিং, কি সংবিধানকে বলেছে নাকি তাদেরকে মানি লন্ডারিং করতে, গুম খুন করতে? সুতরাং এটি তাদের ব্যক্তিগত দায়। অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, কারচুপির মাধ্যমে নানা অপকর্ম করেছেন, এটি সংবিধানের দোষ নয়। আর সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনীয়তাও জনগণ ঠিক করবে বলেও মত দেন বিএনপির এই শীর্ষ নেতা। আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, তারা যদি মনে করে তারা সংবিধানে সংশোধন করতে পারে, তারা যদি মনে করে প্রয়োজন হলে তারা নতুন সংবিধান রচনা করতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী নেতা নয়, নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়। ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি, লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে। আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন, আপনার আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন, আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উসিলায় একটু সওয়াব পাবো। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা দিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি। শ্রম উপদেষ্টা বলেন, বাজারে ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও শাকসবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্য পণ্য আমদানি করা হয়েছে। 3 দিন ফ্রি ডেজ
3 দিনের পরে 4th day they have to take, যদি না নেয় প্রতিদিন $48। শুরু থেকে আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোরভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। রোজায় সাধারণত কিছু পণ্যের বাজার গরম থাকে, তবে এবার সবকিছু ছাপিয়ে আলোচনায় লেবু। একে অমৌসুম, তার উপর রমজানের বাড়তি চাহিদা, দুয়ে মিলে আকাশ ছুঁয়েছে পণ্যটির দাম। আকার ভেদে 50 থেকে 120 টাকা হালি দরে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। মনিরুল ইসলামের রিপোর্ট। রমজানের চাহিদা বাড়ে এমন কিছু পণ্যের দাম বেড়েছে এবারও, তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় লেবু। রমজানের শুরুতেই লেবুর দাম নিয়ে ছিল ক্রেতাদের বিভ্রান্তি। এক এক গণমাধ্যম এক এক রকম দাম প্রকাশ করে, সমালোচনা করে বিএনপিও, তবে বাস্তবতা ভিন্ন। ইফতারে শরবতের জন্য লেবুর চাহিদা বাড়ে, সঙ্গে বাড়ে দামও। ব্যতিক্রম নয় এবারও, কিন্তু যতটা আলোচনা হচ্ছে ততটা নয়। হালিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মিরপুর 1 নম্বর বাজারে সরেজমিন গিয়ে মিলল এ তথ্য। সাধারণত 3 আকারের লেবু পাওয়া যায় বাজারে, দামও 30, 60 এবং 80 টাকা। 3 সাইজ, বড়টা 60, মিডিয়ামটা 50, ছোটটা 40, 60, 80 আর হইছে কি 80। তবে কম বাড়ুক আর বেশি এ নিয়ে ক্ষোভ জানান ভোক্তারা। তারা বলছেন দাম শুনে তাদের আর কিনতে ইচ্ছে করে না। রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন, নজরদারির অভাবেই এমন পরিস্থিতি হয়েছে। লেবুর দাম তো 100 টাকা আলি খাওয়া লাগে, তো জনগণ নামে না কেন? আরো ডিস্ট্রিবিউট করলে তখন আমরা দোকানে ধরতে পারবে, বিশেষ করে আরো দাম। রোজা মাস দিকে 80 টাকা 70 টাকা লেবু হালি কিনতে নিম্নে। এই রোজার দিনে একটা লেবু 25 টাকা, এটা হইলো বলেন? খাওয়া যাইব তাহলে না আমরা না খাই থাকবো? এটা তো অপপ্রচার। 80 টাকার উপরে তো আমি দেখি নাই, আমি লেবু কিনবার ঘুরছি। আর বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে কিনতে হয়, এ কারণে বিক্রিও করতে হয় বাড়তি দামেই। সবচেয়ে বেস্ট লেবু ওটা 100 টাকা আর নিচে হলে 80 টাকা 60 টাকা 50 টাকা এরকম রেট আছে। প্রথম রোজায় এরকম 70, 80, 60 এর আগের থেকে আমি বেচতেছি এইভাবেই। কাগজি লেবু এত ছোট ছোট লেবু এটি 100 টাকা আলি। মৌসুম না হওয়ায় লেবুর সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে দামে, যার কারণে বাজারে লেবু বিক্রিও কমে গেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বায়ু দূষণে বিশ্বের 126 শহরের মধ্যে 7ম অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার সকাল 9টায় আইকিউইয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল 159। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউইয়ার নিয়মিত বায়ু দূষণ পরিস্থিতি তুলে ধরে। স্কোর 101 থেকে 150 থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ফরিদপুরের মধুমতি নদীর বামতির সংরক্ষণের কার্যক্রম চলমান হওয়ায় খুশি স্থানীয়রা। এতে করে রক্ষা পাবে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ বিভিন্ন স্থাপনা। নদী তীর সংরক্ষণ কাজের মান রক্ষায় সর্বোচ্চ তদারকি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। এতে উচ্ছ্বসিত মধুমতি পাড়ের বাসিন্দারা। বাঁধ নির্মাণে চলছে কর্মযজ্ঞ। বেকু দিয়ে কাটা হচ্ছে পাড়, পাশে ব্লক তৈরি করে তা ফেলা হচ্ছে তীরে। ফরিদপুরের মধুমতি নদীর বাম তীর রক্ষায় মধুখালীর 3টি স্থানে ও আলফাডাঙ্গা উপজেলার 5টি চর অপসারণে ড্রেজিং কার্যক্রম চলমান হওয়ায় খুশি স্থানীয়রা। বান্ধাইতে তো প্রচুর আমাদের লাভ হয়েছে, যাতায়াত ব্যবস্থা বাড়িঘর থাকবে, বানতিছে, তাতে আমরা মনে করেন খুশি। দীর্ঘদিন মধুমতি নদী ভাঙনের হুমকিতে ছিল বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের গ্রামের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ শত শত মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। বাঁধ নির্মাণে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। সুব্যবস্থা মতো না হয় তাহলে তো অসুবিধা হবে পরে। এই বাঁধ হতে আমাদের সার্বিক উন্নতি এবং এই এলাকার মানুষের বাড়িঘর রক্ষা, পাশাপাশি কৃষি, পণ্য পরিবহন এবং রাস্তাঘাট সুবিধা সমস্ত কিছুই সুবিধাজনক হবে, পাশাপাশি স্মৃতিও রক্ষা হবে। নদীতে সংরক্ষণের কাজের মান রক্ষায় সর্বোচ্চ তদারকি রয়েছে। কোনো ধরনের মানহীন সামগ্রী ব্যবহারের সুযোগ নেই বলে জানান নির্বাহী প্রকৌশলী। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের তদারকির জন্য আমরা তো আছি, সাথে সাথে টাস্কফোর্সের প্রতিনিধি দল হচ্ছে নিয়মিত এখানে পরিদর্শন করতেছে। তারা এটার গুণগত মান, সংখ্যা এবং পরিমাণ দুইটাই নির্ধারণ করতেছে। আশা করি এই প্রকল্পের মাধ্যমে ওইখানে
দুইটা উপজেলা আলফাডাঙ্গা এবং মধুখালী, এই দুই উপজেলার প্রায় 7.5 কিলোমিটার হচ্ছে নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 481 কোটি টাকা। 2026 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নরসিংদীতে বাড়ছে ক্যাপসিকামের আবাদ। মিষ্টি মরিচ হিসেবেও পরিচিত ইউরোপের এই সবজিটি এখন দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ হচ্ছে। বাজারে এর চাহিদা বাড়ায় কৃষকদের মাঝেও এর আগ্রহ বাড়ছে। সব বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ একটি ইউরোপিয়ান সবজি। সবজি হিসেবে মাছ, মাংস সহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে ক্যাপসিকাম ব্যবহার করা হয়। ইউরোপিয়ান সবজি হলেও এটি চাষাবাদে উর্বর জমি হওয়ায় কয়েক বছর যাবৎ বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। ক্যাপসিকাম চাষে কম পুঁজিতে অধিক লাভ। অন্যান্য অঞ্চলের মতো নরসিংদীর শিবপুর এলাকায়ও ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অনলাইনে দেখে প্রাথমিক অবস্থায় প্রায় 3 বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করছেন কৃষকরা। আশা করছেন খরচের তুলনায় লাভ বেশি হবে। জানালেন রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত জমিতে কাজ করতে হয়। ইন্টারনেটে ঘাইটা আমি যা যা পাইছি তা থেকে আমি করছি। আর যেহেতু নরসিংদী ডিস্ট্রিক্টে আমার জানা মতে করে নাই কেউ, আর কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নিরাই, এতে পোকায় টোকায় না ধরে এই হলুদ পাত দিছি। নরসিংদীর এই অঞ্চলে ক্যাপসিকাম চাষের জন্য উর্বর। চারা লাগানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত রোগ ও পোকামাকড় দমন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চারা লাগানো থেকে শুরু করে একদম ফসল তোলা পর্যন্ত আমরা এই ধরনের পোকামাকড়, রোগবালাই জনিত আরো যেসব সমস্যা রয়েছে আমরা তাকে পরামর্শ দিয়ে আসছে। এবং তার এই জমিগুলি তিনি যে চাষাবাদ করছেন, এটা বলতে গেলে একদম জৈবিক উপায়ে তিনি চাষাবাদ করছেন। দেশে ক্যাপসিকামের চাষাবাদ বৃদ্ধি পেলে কৃষি উদ্যোক্তার সংখ্যাও বৃদ্ধি পাবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। 3 দশকের রেকর্ড ভাঙা দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে। 5200 একর জুড়ে ছড়িয়ে পড়েছে এ দাবানল। এদিকে প্রায় 4 দশক সংগ্রামের পর তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। রেকর্ড ভাঙা দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে। গত বুধবার উত্তরাঞ্চলীয় শহর আফুনাতো থেকে এ দাবানলের সূত্রপাত হয় বলে জানায় জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আবহাওয়াবিদরা বলছেন গত 33 বছরে এত বড় দাবানল দেখা যায়নি দেশটিতে। গত 3 দিনে এর মাত্রা আরও বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই আগুনে পুড়ে একজন নিহত হয়েছে। এছাড়া শহরটির 5200 একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নেভাতে নিয়োগ দেয়া হয়েছে 2000-এরও বেশি কর্মীকে। ইতোমধ্যে কমপক্ষে 1200 মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। এদিকে প্রায় 4 দশক সংগ্রামের পর তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। কারাবন্দী পার্টির নেতা আবদুল্লাহ ওচালানের আহ্বানে এ যুদ্ধবিরতির ঘোষণা দেয় বিদ্রোহীরা। এর মাধ্যমে প্রায় 40 বছর পর এ সংগ্রামের অবসান ঘটল। পিকেকে নির্বাহী কমিটি জানিয়েছে শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য তাদের নেতা যে আহ্বান জানিয়েছেন তা বাস্তবায়নের পথ তৈরি করতেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দলটি। প্রসঙ্গত পিকেকে গোষ্ঠীটি তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত। 1984 সাল থেকে কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্রোহ চালিয়ে আসছে তারা। অন্যদিকে সিরিয়ার বন্দর নগরী তার্তুসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা একটি সামরিক স্থাপনাকে কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্যমতে সোমবার সন্ধ্যায় ইসরায়েলি সেনারা তার্তুস লক্ষ্য করে বিমান হামলা চালায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে খেলা। আসর শুরুর আগে ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের হারানোর অভিজ্ঞতা রয়েছে ব্ল্যাক অ্যাপসদের। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেয়া 305 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 8 বল বাকি থাকতে জয় পায় কিউইরা। শুধু তাই নয়, পরে সিরিজটাও জিতেছিল নিউজিল্যান্ড। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বির সেরা হয়েছে প্রোটিয়ারা। যদিও লাহোরে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে নামা হয়নি, যেখানে গ্রুপ এতে দুবাইয়ের মাঠে ভারতের কাছে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। এবার অবশ্য বৃষ্টি হানা দিলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। বৃষ্টি দেখা দিলে নির্ধারিত দিনে প্রয়োজনে ওভার কমিয়ে আনা হবে। তা সম্ভব না হলে রিজার্ভ ডে হিসেবে পরের দিন মাঠে নামতে হবে দু দলকে। যদি রিজার্ভ ডেতে হয় টানা বর্ষণ, তাহলে গ্রুপ পর্বে প্রোটিয়ারা এগিয়ে থাকায় চলে যাবে ফাইনালে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে ব্ল্যাক ক্যাপসদের। এদিকে বৃষ্টি হানা না দিলে হাড্ডাহাড্ডি লড়াই হবে দু দলের, তা বলার আর অপেক্ষা রাখে না। লাহোরের মাটিতে সেই ত্রিদেশীয় সিরিজে কেন উইলিয়ামসন 133 রান করে প্রোটিয়া বোলারদের ভুগিয়েছিলেন। এর সঙ্গে আবার ডিভন কনওয়ের 97 রানের ইনিংসটাও ছিল। তারা দুজনেই কিন্তু আছেন এবারের নিউজিল্যান্ড স্কোয়াডে। আবার এটাও ঠিক যে প্রোটিয়া দলে আছেন রাসি ভান্ডার ডুসেন, ডেভিড মিলার, এইডেন মার্ক্রাম, হেনরি ক্লাসেন। আর বোলিংয়ে নির্ভার হিসেবে আছেন মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, রাবাদা, লুঙ্গি এনগিরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবশেষ ম্যাচে ভারতের কাছে হারলেও নিউজিল্যান্ড দলে পেসার ম্যাট হেনরির শিকার ছিল 5 উইকেট। এদিকে অধিনায়ক মিচেল স্যান্টনারও আছেন বোলিং নির্ভার হিসেবে। স্পিন অ্যাটাকে মাইকেল ব্রেসওয়েলও কিন্তু একটি উল্লেখযোগ্য নাম কিউই দলে। সব মিলিয়ে দুই দলকে পিছিয়ে রাখার সুযোগ নেই। মুদাসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। অতিরিক্ত 2000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। পরিষদের 135 সিদ্ধান্তের 92টি বাস্তবায়নের দাবি। কমিশনের সঙ্গে আলোচনা ছাড়া এনআইডি স্থানান্তর করবে না সরকার, বললেন সিইসি। প্রয়োজনীয়তার বিষয়ে লিখিতভাবে জানাবে ইসি। মানি লন্ডারিং মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান কারাগারে, তারেক মামুনের আপিলের রায় 6 মার্চ। এবং প্রয়োজনে সংবিধান সংশোধন হবে, বিয়োজন নয়, বলছে বিএনপি। নেতা নয়, নীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।